হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আরবিআই এর মনিটারি পলিসি সম্পর্কে ডিটেলসে জানব। তো ইতিপূর্বে আমরা আরবিআই এর বিভিন্ন যে কাজ সেটা আমরা জেনেছি, ফাংশনস অফ আরবিআই জেনেছি। আজকে আমরা তার অন্তর্গত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনিটারি পলিসি সেটা সম্পর্কে জানবো। এটাকে ক্রেডিট কন্ট্রোল পলিসিও বলা হয়। কেন মনিটারি পলিসি বলা হয়? কারণ আমাদের অর্থনীতিতে কতটা অর্থ থাকবে, বাজারে কতটা অর্থ থাকবে, সে যে পলিসি সেটাই হচ্ছে মনিটারি পলিসি। অর্থাৎ ইনফ্লেশন আর ডিফ্লেশন, মুদ্রাস্ফীতি এবং মুদ্রা হ্রাস বলা যেতে পারে বা মন্দা, সেই অবস্থা মোকাবিলা করার জন্য অর্থ যখন বাজারে ঘাটতি থাকবে তখন সেই বাজারে অর্থ পৌঁছে দেয়া এবং যখন বেশি হবে সেই অর্থটাকে তুলে নেওয়া, এই যে পদ্ধতি এটাকেই বলা হচ্ছে মনিটারি পলিসি। খুব সহজ ভাষা এটা। এটার জন্য মূল দুটো পদ্ধতি আছে। একটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ পদ্ধতি, কারণ সেখানে বিভিন্ন রকম রেট স্থির করা হয়, বিভিন্ন রকম পার্সেন্টেজ স্থির করা হয়, যেটা বিভিন্ন ব্যাংকে বলা হয় যে তোমরা এই পার্সেন্টেজে ঋণ দাও, এই পার্সেন্টেজে ঋণ নাও, এই পার্সেন্টেজে ঋণ দাও। সেই পার্সেন্টেজে যখনই কমানো বাড়ানো হবে তখনই ব্যাংক থেকে অর্থ তোলার চাহিদাটা কিন্তু কমবে বাড়বে। অর্থাৎ ব্যাংক, আরবিআই রয়েছে, সবার উপরে আরবিআই রয়েছে। খুব সহজে আমি প্রথমে বিষয়টা বুঝিয়ে দিই, তারপরে আমি ডিটেলসে যাব। মনিটারি পলিসিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একেবারে উপরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, একেবারে উপরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তার আন্ডারে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক রয়েছে। এখন অনেক কমার্শিয়াল ব্যাংক আরবিআই কন্ট্রোল করছে, সব কমার্শিয়াল ব্যাংকে আরবিআই কন্ট্রোল করছে। এইবার যখন বাজারে অর্থ প্রচুর রয়েছে, প্রচুর অর্থ বাজারে চলে এসেছে, মুদ্রাস্ফীতি হয়ে গেছে, অত দ্রব্য নেই, মুদ্রাস্ফীতি হয়ে গেছে, তাহলে দ্রব্যের দাম কিন্তু বেড়ে যাবে। তো না, দ্রব্যের দাম সেই মুহূর্তে বেড়ে যাবে এই কারণে যে প্রচুর হাতে যখন অর্থ চলে আসছে কিন্তু সীমিত দ্রব্য। এবার যখনই দেখা যাবে সীমিত দ্রব্য, প্রচুর অর্থ আছে, তখনই কিন্তু যে বিক্রেতা সে দামটা বাড়িয়ে দেবে। তো এই বিষয়টা হবে যখন অর্থ প্রচুর চলে আসবে, তখন আরবিআই কমার্শিয়াল ব্যাংককে বলবে যে তোমরা খুব বেশি কিন্তু রেটটা বাড়িয়ে দাও। তাতে কি হবে? রেট বাড়িয়ে দিলে আরবিআই এর কাছে যে জমা দেওয়ার বিষয়টা, সাধারণ ব্যাংক তারা যে জমা রাখে আরবিআই এর কাছে, সেই পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে, তারা বেশি লোন দিতে পারবে না এবং বাজারে অর্থটা কম যাবে। এইভাবে যখন ইনফ্লেশন হচ্ছে তখন আরবিআই কন্ট্রোল করছে, আর ইনফ্লেশন যখন কম, যখন মন্দা, মানুষের হাতে যখন অর্থ নেই, তখন বিপরীত জিনিসটা হচ্ছে, তখন বিভিন্ন রেটগুলো কমিয়ে দিচ্ছে আরবিআই। তার ফলে কি হচ্ছে? কম অর্থ আরবিআই এর কাছে সঞ্চয় রাখতে হচ্ছে কমার্শিয়াল ব্যাংকে, তারা বেশি বেশি করে লোন দিতে পারছে, মানুষের হাতে অর্থ তখন আসছে বা বাজারে অর্থ আসছে। এই দুটো বিপরীত ঘটনা বিভিন্ন সময় ঘটিয়ে থাকে। এটা মনিটারি পলিসির মূল বিষয়। এর ভিতরে এবার অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো আমরা এক এক করে জানবো। তো অর্থ বাজারে কতটা থাকবে সেটা নিয়ন্ত্রণ করাই আরবিআই এর মূল কাজ। তো মনিটারি পলিসি রিলেটেড টু মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি, যেটা এইমাত্র বললাম যে কতটা অর্থ বাজারে থাকবে সেটা কন্ট্রোল করছে যে পলিসি, সেটাই হচ্ছে মনিটারি পলিসি। আরবিআই এটা ম্যানেজ করে থাকে ভারতের ক্ষেত্রে। যে কোনো দেশেরই সেন্ট্রাল ব্যাংক এই কাজটাই কিন্তু করে থাকে। আরবিআইয়ের যখন আমরা আগের অধ্যায় পড়েছিলাম যে আরবিআই কিভাবে এলো, তখন কিন্তু সেন্ট্রাল ব্যাংক ছিল না। এই যে এগুলো কন্ট্রোল কে করবে, তো সেই জন্যই সেন্ট্রাল ব্যাংক এবং আরবিআইয়ের ভূমিকাটা এটাই। তো কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ দুটো বিষয় রয়েছে। আমি কোয়ান্টিটেটিভের দু একটা বিষয় বললাম। কোয়ালিটেটিভ যে বিষয়টা, সেখানে দেখতে পাওয়া যায় যেগুলো কোয়ালিটেটিভ রয়েছে সেগুলো সরাসরি ব্যাংককে বিভিন্ন নির্দেশ দেওয়া হয় যে তোমরা এই করো। সেখানে কোনো পার্সেন্টেজ স্থির করা হয় না। কোয়ালিটেটিভের ক্ষেত্রে সরাসরি বলা হয়, বিভিন্ন ধরনের পলিসি নেওয়ার কথা বলা হয়। তো আমরা ডিটেলসে যখন জানবো তখন আমরা দেখব। তো ইনফ্লেশন আর ইকোনমিক গ্রোথ, এইটা মাথায় রেখে আরবিআই এই পলিসিটা স্থির করে যে বাজারে কতটা অর্থ যাওয়ার প্রয়োজন আছে, সেটা দেখে আরবিআই ঠিক করে যে এই মনিটারি পলিসি কেমন করা হবে। তো ইন দ্য টাইম অফ ইনক্রিজ অফ মানি সাপ্লাই, ইনফ্লেশন রেট অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক গ্রোথ ইনক্রিজেস। তো যখনই ইনফ্লেশন রেট বাড়ছে
ইকোনমিক গ্রোথ কিন্তু বাড়বে। ইনফ্লেশন বাড়লে ইকোনমিক গ্রোথ কিন্তু বাড়ে, এটা কিন্তু হয়ে থাকে। অর্থাৎ দ্রব্যের দাম যখন বাড়ছে মৃদু হারে, খুব বিষয়টা মাথায় রাখতে হবে, অর্থনীতির ভিতরকার একটা বিষয়, যে খুব অল্প হারে যদি দ্রব্যের দাম বাড়তে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে অর্থনৈতিক গ্রোথ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। কারণ মানুষের হাতেও অর্থ আসছে, বাজার সচল আছে, সেটা একটা বিষয় যে সেখানে কিন্তু কিছুটা দাম বাড়ছে। আর মানুষের হাতে অর্থ নেই, একেবারে মন্দা চলছে, সেটা কিন্তু অর্থনীতির পক্ষে খুব খারাপ। তো এখানে এই যে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট, মানিটারি সাপ্লাইয়ের যে দুটো দিক, একটা কোয়ান্টিটেটিভ আর একটা কোয়ালিটেটিভ, এখানে বলা রয়েছে। কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ বিষয়টা কি? দিস আর ইনস্ট্রুমেন্ট অফ মানিটারি সাপ্লাই দ্যাট এফেক্ট ওভারঅল সাপ্লাই অফ মানি ক্রেডিট ইন দ্য ইকোনমি। তো কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে সারা অর্থনীতিতে কতটা মানি সাপ্লাই হবে সেটা কোয়ান্টিটিভ এর ক্ষেত্রে মেজার করা হয়, বা কোয়ান্টিটেটিভে সেই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে এটা করানো হয়। আর কোয়ালিটেটিভে কি হয়? রেগুলেট দ্য ডিরেকশন অফ ক্রেডিট, কোন দিকে ক্রেডিট যাবে সেটা একদম সরাসরি নির্ধারিত। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে যেমন ওই ইনফ্লেশনের সময় যেটা ব্যাংক রেট বা রেপো রেট যেটা কমানো বাড়ানো বিভিন্ন সময় হয়, যেটা বললাম, কোয়ালিটেটিভের ক্ষেত্রে কি হয়? সরাসরি এরকম ব্যাংকে বলা হলো যে কৃষকদের তোমরা বেশি বেশি করে ঋণ দাও, যত যারা ঋণ নিতে আসছে তার মধ্যে কৃষকদের তোমরা আগে ঋণ দেবে, এরকম ডাইরেকশন দেওয়া হলো। পার্টিকুলার একটা জায়গাতে তাকে লোনটা দিতে হবে, তাকে ক্রেডিট ফ্লোটা পার্টিকুলার জায়গাতে করতে হবে। এটাকে কোয়ান্টিটেটিভের মধ্যে একটা, কোয়ান্টিটেটিভের ওয়ান অফ দ্য টুলস বলা যায়। আরও অনেক টাইপ রয়েছে, সেগুলো আমরা পরপর এক্সাম্পলে জানবো। এটা একটা এক্সাম্পল আমি বললাম যে কৃষিক্ষেত্রে ঋণ দিতে হবে, ব্যাংক এটা সরাসরি বললো। এখানে কোনো রেটের ব্যাপার আসছে না, অন্য কিছু আসছে না, কিন্তু এই যে এই পার্টিকুলার জায়গাতে দিতে হচ্ছে, এটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্ট, যেখানে কোনো পার্সেন্টেজের ব্যাপার আসছে না, কোনো সংখ্যার ব্যাপার আসছে না। কোয়ান্টিটেটিভ এটা ট্র্যাডিশনাল মেথড, কোয়ান্টিটেটিভটা ওই যে পার্সেন্টেজ স্থির করে দেওয়া, এটা ট্র্যাডিশনাল মেথড, দীর্ঘদিন ধরে ট্র্যাডিশনাল চলে আসছে। আর এটা সিলেক্টিভ মেথড, পার্টিকুলার নির্দিষ্ট জায়গাতে সিলেকশন করে এটা দেওয়া হয়। কি কি রয়েছে ইনস্ট্রুমেন্ট? ব্যাংক রেট, কোয়ান্টিটেটিভের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো, ওপেন মার্কেট অপারেশন, ক্যাশ রিজার্ভ, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, সবকটা আমরা পরপর জানবো। আর কোয়ালিটেটিভের ক্ষেত্রে রয়েছে মার্জিনাল রিকোয়ারমেন্ট, মরাল সুয়েশন আর সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, এইগুলো দেখতে পাওয়া যায়। তো এগুলো আমরা ইন ডিটেলসে এখানে আসছি না, আমি পরপর এগুলো আসছি। কোয়ান্টিটেটিভ প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাংক রেট। কোয়ান্টিটেটিভের মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাংক রেট। ব্যাংক রেট নিয়ে আমরা ডিটেলসে জানবো। When bank borrow long-term fund from RBI, they have to pay this much interest to RBI. এই বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে। লং টার্ম ফান্ড অর্থাৎ লং টার্ম লোন, দীর্ঘ সময়ের জন্য যে কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে, এই জন্যই আরবিআইকে ব্যাংকার অফ দ্য ব্যাংক বলা হয়। আরবিআইকে ব্যাংকার অফ দ্য ব্যাংক বলা হয়, আমরা আগের অধ্যায়ে জেনেছি। কেন বলা হয়? কারণ কমার্শিয়াল ব্যাংক এর ব্যাংকার হচ্ছে আরবিআই, কমার্শিয়াল ব্যাংক আবার আরবিআই থেকে লোন নেয়। তো যে দীর্ঘ সময়ের জন্য আরবিআই থেকে যখন লোন নিচ্ছে কমার্শিয়াল ব্যাংক, সিবি দিয়ে আমি এখানে লিখছি, কমার্শিয়াল ব্যাংক যখন আরবিআই এর কাছ থেকে দীর্ঘ সময়ের জন্য লোন নিচ্ছে তাকে বলা হচ্ছে ব্যাংক রেট। এবং এটা রেট কেন বলা হচ্ছে? কারণ এই যে একটা পার্সেন্টেজে একে ইন্টারেস্ট দিতে হবে, সেই রেটটাই হচ্ছে কিন্তু ব্যাংক রেট, কোন রেটে সেই লোনটা নিচ্ছে। তো এখানে কি করা হয় ডিটেলসে বলা রয়েছে। ব্যাংক রেটটা আশা করছি বোঝা গেছে। দীর্ঘ সময়ের জন্য লোন নিচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলো, সাধারণ যে ব্যাংক সেই ব্যাংকগুলো আরবিআই এর কাছ থেকে যে রেটে লোন নিচ্ছে সেটা হচ্ছে ব্যাংক রেট। তো ব্যাংক ক্যান বোরো মানি উইথআউট প্লেজিং গভর্নমেন্ট সিকিউরিটি টু আরবিআই। তো আরবিআই এর কাছ থেকে কীরকমভাবে টাকা নেয়? গভর্নমেন্ট সিকিউরিটি যেগুলো থাকে ওই সাধারণ ব্যাংকের কাছে, কমার্শিয়াল ব্যাংকের কাছে যে সরকারের যে গভর্নমেন্ট সিকিউরিটি থাকে তার বদলে আরবিআই এর কাছ থেকে কিন্তু লোনটা নিয়ে থাকে। ব্যাংক রেট রেফার টু দ্য অফিসিয়াল ইন্টারেস্ট অ্যাট হুইচ দ্য আরবিআই প্রোভাইড লোন টু দ্য ব্যাংকিং সিস্টেম। তো সাধারণ যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টই এটা হয়ে থাকে। আরও অনেক কিছু বিষয় রয়েছে, মূল বিষয় ওই বিষয়টাই মাথায় রাখতে হবে যে দীর্ঘ সময়ের জন্য যে লোন নিচ্ছে সেই রেটটা হচ্ছে ব্যাংক রেট। এখন ব্যাংক রেটটা কি কাজে লাগে? কারণ এটা মনিটারি পলিসির মধ্যে আসছে,
ব্যাংক রেট কাকে বলে সেটা বুঝলাম, কিন্তু মনিটারি পলিসিতে কি এফেক্ট রয়েছে এখানে বুঝতে হবে। ব্যাংক রেট কিন্তু সরাসরি বাজারে কতটা অর্থ যাবে কি না যাবে সেটার উপর খুব একটা এফেক্ট নেই। তাহলে এফেক্ট কোথায় আছে? বিভিন্ন পেনাল্টি করা হয়, পেনাল্টি চার্জ করা হয়, ব্যাংকের বিভিন্ন নিয়ম আছে। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 আমরা আগের দিন জেনেছি, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। তো এরকম নানা রকম নিয়ম রয়েছে। তো সেই নিয়ম পালন করতে গেলে ব্যাংকগুলোকে সেই নিয়ম মেনে চলতে হয়। এখন কোনো ব্যাংক যদি সরাসরি সেই নিয়মগুলো না মানে, তখন আরবিআই কিন্তু নানান সময় আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখি যে বিভিন্ন সময় ব্যাংকগুলোকে পেনাল্টি চার্জ করে থাকে, বিভিন্ন অর্থ বড় বড় একটা অ্যামাউন্টের অর্থ কিন্তু চার্জ করে। তো সেই পেনাল্টিটা চার্জ করা হয় এই ব্যাংক রেটের ওপর। এটা মাথায় রাখতে হবে। ব্যাংক রেট কি কাজে লাগে? মূল কাজটাই হচ্ছে এটা। ব্যাংক রেট কিন্তু পেনাল্টি চার্জ করতে কাজে লাগে। ওই ব্যাংকগুলোর উপর একটা বড় রকমের অর্থ ফাইন করা হয়। তো সেটাকেই বলা হচ্ছে, এরকম পেনাল্টি রেট রয়েছে বর্তমানে। এটা মনে রাখার প্রয়োজন নেই, এগুলো সমস্ত চেঞ্জ হয় নানান সময়। তো এরকম কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া হয় না, এগুলো মনে রাখার প্রয়োজন নেই। শুধু এটা মনে রাখতে হবে ব্যাংক রেট কিন্তু ব্যাংকের উপর পেনাল্টি চার্জ করার জন্য কাজে লাগে। তো এখানে কি করা হয়, আমরা যদি মানি সাপ্লাইয়ের বিষয়টা দেখি, পেনাল্টি তো মূল কাজ, আর ব্যাংকের মূল যে বিষয়টা যে মনিটারি পলিসিতে তাহলে কি এফেক্ট রয়েছে ব্যাংক রেটের। এখানে আরবিআই যখন ব্যাংক রেটটা ইনক্রিজ করে দিচ্ছে, তখন কি হয়, কমার্শিয়াল ব্যাংককে অনেক বেশি পে করতে হয়, আরবিআইকে পে ব্যাক করতে হয় অনেক বেশি। তখন আর সে বেশি কিন্তু লোন দিতে পারছে না। কমার্শিয়াল ব্যাংক সাধারণ মানুষকে বেশি লোন দিতে পারছে না, কারণ তাকে বেশি অর্থ আরবিআইকে জমা দিতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, বাজারে অর্থটা কিন্তু কম যাচ্ছে। তো ব্যাংক রেট যখনই বাড়িয়ে দিচ্ছে আরবিআই, তখন বাজারে এইভাবে ঘুরপথে অর্থ কম যাবে। যখন অতিরিক্ত ইনফ্লেশন হয়ে গেছে, তখন এই কাজটা আরবিআই করে থাকে। তো এটাই হচ্ছে সিম্পলি ব্যাপার। বাকি সমস্ত ক্ষেত্রেই আমরা এই বিষয়টা দেখব যে ইনফ্লেশন ডিফ্লেশনকে কন্ট্রোল করার জন্য, মানিটারি সাপ্লাই মানি সাপ্লাইকে কন্ট্রোল করার জন্য আরবিআই কিন্তু এই পলিসিগুলো নিয়ে থাকে। এখানে বলা রয়েছে এফেক্টটা কি হয়। লেস পিপল গেট হোম লোন, বাইক লোন, বিজনেস লোন। তো সাধারণভাবে প্রচুর কম মানুষ লোনগুলো পাবে, লোন দেবে না। লেস বিজনেস এক্সপেন্স, এই বিজনেস বাড়বে না যদি ব্যাংক রেটটা বেশি করে দেওয়া হয়। জব কম হবে, কারণ অর্থ সেখানে সাপ্লাই কমে যাচ্ছে, ইনকাম কম হবে, ডিম্যান্ড কম হবে। তো এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। আচ্ছা, এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ডিয়ার মানি পলিসি আর চিপ মানি পলিসি। খুব গুরুত্বপূর্ণ দুটো টার্মস রয়েছে ইকোনমির ক্ষেত্রে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিয়ার মানি পলিসি কি বিষয়টা? যখন দ্রব্যের মূল্যের বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন বাড়ছে, তখন যে মনিটারি পলিসি নেওয়া হচ্ছে সেটাকে বলা হয় ডিয়ার মানি পলিসি। আর যখন ডিফ্লেশন বাড়ছে, মন্দা বাড়ছে, মানুষের হাতে অর্থ কম, তখন যে পলিসি নেওয়া হচ্ছে সেটাকে বলা হয় চিপ মানি পলিসি। তো সিআরআর, এসএলআর এটা বাড়িয়ে দেওয়া হয় ইনফ্লেশনের সময়, আর চিপ মানির ক্ষেত্রে কমিয়ে দেওয়া হয়। কেন বাড়ানো হয় কমানো হয় আমি আসবো, সিআরআর এসএলআর বলার সময় আমি ডিটেলসে বলবো। এখানে চার্টটা রয়েছে, জাস্ট খুব ছোট করে দেখার জন্য এখানে চার্ট রয়েছে। ওপেন মার্কেট অপারেশন, আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটি সেল করে দেয়, বাজারে বিক্রি করে দেয়, কারণ বাজার থেকে অর্থ তোলার প্রয়োজন হয়। ইনফ্লেশন হয়ে গেছে মানে বাজারে অর্থ বেড়ে গেছে, অর্থটা তুলে নিতে হবে। সিকিউরিটি বিক্রি করছে, অর্থ তুলে নিচ্ছে। আর চিপ মানির ক্ষেত্রে সিকিউরিটিগুলো কিনে নেয়, আরবিআই কিনে নিচ্ছে। তাহলে কিনে নিলে মানুষের হাতে অর্থ যাবে, বাজার আবার চালু হবে, কারণ এখানে ডিফ্লেশন হয়ে গেছে, বাজারে অর্থ কম, তখন এই কাজটা করে থাকে, চিপ মানি পলিসি করে থাকে। ব্যাংক রেট ডিয়ার মানিতে বাড়িয়ে দেয়, ইনফ্লেশন বেড়ে গেছে, বাজারে টাকা কম করতে হবে, এটা বাড়িয়ে দাও, ব্যাংক রেটটা বাড়িয়ে দাও। তাহলে কি হবে, ব্যাংকগুলো আর বাজারে বেশি টাকা ছাড়তে পারবে না, লোন দিতে পারবে না, কারণ তার কাছে আর টাকা কমে যাচ্ছে, আরবিআইকে বেশি করে দিতে হচ্ছে। তো সেইটা হচ্ছে ব্যাংক রেট ডিক্রিজ করে দেবে বিপরীতভাবে। তো এই বিষয়টা যদি মাথায় একবার বুঝে ফেলা যায় এটা, আর সিআরআর এসএলআর নিয়ে যাবতীয় ওই জায়গা থেকে যাবতীয় প্রশ্ন করুক না কেন, আর কোনো অসুবিধা হবে না। মূলত এই জিনিসটাই করা হয় প্রশ্ন, যে ইনফ্লেশনের সময় কোনটা বাড়ানো হয় কোনটা কমানো হয়, ডিফ্লেশনের সময় কোনটা বাড়ানো হয় কোনটা কমানো হয়। তো কনসেপ্টটা যদি বুঝে ফেলা যায়, তারপরে আর কোনো অসুবিধা এখানে থাকবে না। তো সিগনিফিকেন্সটা দেওয়া আছে, গুরুত্বটা দেওয়া আছে। এখানে যেটা বলা রয়েছে এটাই গুরুত্ব, আর এক্সট্রা করে এখানে আমি কিছু বলছি না।
জাস্ট এটা যখন পিডিএফটা আমি দেবো পড়ার জন্য পরে পড়ে নিতে হবে। মূল বিষয়টা আমি বলে দিচ্ছি। লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। লিকুইডিটি আবার সেই টাকার কথাই আসছে। লিকুইড মানি সবচেয়ে বেশি লিকুইড, সবাই নিতে পারে, সেটা আমরা আগেই জেনেছি। এছাড়া গোল্ড থাকে, তো এরকম লিকুইড মানি যেটাকে বলা হয়। তো সেই লিকুইডিটি, বাজারে কতটা লিকুইডিটি আছে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে, তো মানে অর্থের কথাই বলা হচ্ছে। তো সে কী কী রয়েছে? টুল provided by Reserve Bank of India that allows bank to borrow money through repurchase agreement, repo আর রিভার্স রেপো। রেপো যেটাকে আমরা বলে থাকি, রেপো রেট যেটা বলে থাকি, রেপোর ফুল ফর্মটা হচ্ছে রিপারচেজ এগ্রিমেন্ট। রিপারচেজ এগ্রিমেন্ট অর্থাৎ পুনরায় কিনে নেওয়া। কেন পুনরায় বলা হয় সেটা আসছি। আর রিভার্স রেপো রেট, বিপরীত, উল্টো পথে যখন কেনা হচ্ছে, অর্থাৎ রেপো রেটের বিপরীত। তো এখানে আর কি রয়েছে? মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এমএসএফ। এটা কি? এটা 2011 আচ্ছা, এমএসএফ আমি পরে আসছি, এটা যদিও অনেক পরে এসেছে, মূল বিষয়টা আমি আগে বলবো। এমএসএফটা অনেক পরে এসেছে। রেপো রেটটা আগে বলি, যেটাকে আমরা বলছি রিপারচেজ রেট। ইট ইজ রেট, তাহলে এটা একটা পার্সেন্টেজ, এটা রেট অ্যাট হুইচ আরবিআই লেন্ড টু ইটস ক্লায়েন্টস জেনারেলি এগেনস্ট গভর্নমেন্ট সিকিউরিটিজ। আন্ডার রেপো আরবিআই লেন্ড মানি টু কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক গিভ গভর্নমেন্ট বন্ড টু আরবিআই উইথ অ্যান এগ্রিমেন্ট টু পারচেজ দেম ব্যাক। তো এখানে কি হচ্ছে? আরবিআই কমার্শিয়াল ব্যাংকগুলোকে অর্থ ধার দিচ্ছে, লেন্ড দিচ্ছে, এবং কমার্শিয়াল ব্যাংক কী করছে? গভর্নমেন্ট সিকিউরিটিকে আরবিআইয়ের কাছে জমা রাখছে, তার বদলে আরবিআই তাকে টাকা দিচ্ছে, লোন দিচ্ছে বা ধার দিচ্ছে। এই যে এগ্রিমেন্টটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রেপো রেট। এখানে সহজ করে বলি, এটা আরবিআই আর একটা কমার্শিয়াল ব্যাংক রয়েছে। তো আরবিআই কমার্শিয়াল ব্যাংকে লোন দিচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রেপো রেট এখানে যে লোন দিচ্ছে, এটা কিন্তু শর্ট টার্ম লোন। আমরা ব্যাংক রেটে কি দেখলাম? লং টার্ম লোন। আর রেপো রেট হচ্ছে শর্ট টার্ম লোন। এবং দিচ্ছে কি করে? কমার্শিয়াল ব্যাংক আরবিআইয়ের কাছে, তার কাছে যে গভর্নমেন্ট সিকিউরিটিগুলো আছে সেটা আরবিআইয়ের কাছে জমা রাখছে কোল্যাটারাল হিসেবে, বা যেটাকে বন্ধক দেয়া বলা হয়। কোল্যাটারাল হিসেবে আরবিআইয়ের কাছে ওই গভর্নমেন্ট সিকিউরিটি, যেটাকে আমরা জিসেক বলছি, জিসেক জমা রাখছে। তো আরবিআই একটা লোন দিচ্ছে। এবার কমার্শিয়াল ব্যাংকে এই জিসেক যে জমা রাখছে সেটা পরে আবার কিনে নিতে হচ্ছে, রিপারচেসের জন্য বলা হচ্ছে। পরে কিনে নিতে হচ্ছে এবং বেশি দামে কিনে নিতে হচ্ছে। অর্থাৎ আরবিআই এখানে যে অর্থটা তাকে দিয়েছিল তার চেয়ে বেশি দামে এখানে তাকে কিনতে হচ্ছে, এই জন্যই বলা হচ্ছে রিপারচেস। ধরা যাক এখানে 100 টাকাতে তখন দিয়েছিল এটা আরবিআই কমার্শিয়াল ব্যাংকে, 100 টাকাতে এই জিসেকটা দিয়েছিল। জিসেক দেয়াতে আরবিআই 100 টাকা কমার্শিয়াল ব্যাংকে দিয়েছিল। এখন কমার্শিয়াল ব্যাংক যখন আবার এই জিসেকটা আরবিআই থেকে কিনছে, তখন কিনছে 106 টাকাতে। তাহলে এখানে রেপো রেট কত হলো? 6%। এটাই হচ্ছে রেপো রেট। যেহেতু একবার দিতে হচ্ছে, একবার কিনে নিতে হচ্ছে, সেটা বলা হচ্ছে রিপারচেস, যেটাকে আমরা রেপো বলছি। এবং এই যে পার্সেন্টেজে কিনছে, এই পার্সেন্টেজটাই হচ্ছে রেপো রেট। এবং এটা এই কারণে খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ চট করে যে লোনটা ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে নেয়, সেই যে পার্সেন্টেজ, সেটা কিন্তু রেপো রেটের পার্সেন্টেজ হয়। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটাই হচ্ছে রেপো রেট। তো এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে 100 টাকা, 107 টাকা, এই যে আমি যে বিষয়টা বললাম সেই বিষয়টা এখানে বলা রয়েছে। অবজেক্টিভ কি? একই বিষয়। আরবিআই এর আন্ডারে কমার্শিয়াল ব্যাংক রয়েছে। রেপো রেট বাড়ানোর অর্থ কমার্শিয়াল ব্যাংককে বেশি টাকা দিয়ে ওটা কিনতে হচ্ছে, তাহলে শেয়ার বেশি লোন দিতে পারছে না, সাধারণ মানুষকে শেয়ার বেশি লোন দিতে পারছে না, মার্কেটে টাকা কম যাচ্ছে। অর্থাৎ যখন ইনফ্লেশন হচ্ছে তখন আরবিআই এটা বাড়িয়ে দেয়, আর যখন ডিফ্লেশন হচ্ছে আরবিআই এটা কমিয়ে দেয়। তখন কমার্শিয়াল ব্যাংকে কম টাকা দিতে হচ্ছে আরবিআইকে, তাহলে সে বেশি বেশি করে লোন দেওয়ার জন্য তার হাতে টাকা থাকছে, সাধারণ মানুষকে লোন দিচ্ছে সে। এই বিষয়টাই হয়, সব ক্ষেত্রেই হয়, রেপো রেটের ক্ষেত্রেও একই জিনিস হয়। আর রিভার্স রেপোর ক্ষেত্রে ঠিক রেপোর বিপরীত।
রিভার্স রেপোর ক্ষেত্রে রেপোর বিপরীত। এটা কি হয়, কমার্শিয়াল ব্যাংক আরবিআইয়ের কাছে তার অতিরিক্ত অর্থ জমা রাখে, তার ফলে আরবিআই একটা রেটে সুদ দেয়। তো সেটাই হচ্ছে কিন্তু রিভার্স রেপো রেট। তো বিষয়টা সহজ করে বললাম, এখানেও সেই কোল্যাটারাল রাখার বিষয়টা আসে, আবার পুনরায় কিনে নেওয়ার ব্যাপারটা আসে, যেটা আরবিআই করে, যেটা এত রেপো রেটে যেটা কমার্শিয়াল ব্যাংক করছিল, আরবিআই কিন্তু রিভার্স রেপোতে তার বিপরীত ঘটনাটা আরবিআই নিজে করে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে রিভার্স রেপোর্টের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রেও সে একই বিষয় কাজ করছে। আর কি রয়েছে, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, সিআরআর এবং এসএলআর, ক্যাশ রিজার্ভ রেশিও এবং স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এবং তারপরে আমি এই এমএসএফে আসবো, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, যেটা ওই এসএলআর কোটা থেকে একটা নেওয়া হয়। তো সিআরআর এবং এসএলআর, সিআরআর কি? সিআরআর হচ্ছে কমার্শিয়াল ব্যাংকে আরবিআইয়ের কাছে বাধ্যতামূলকভাবে একটা অর্থ জমা রাখতে হয়, বাধ্যতামূলক। সেটাকেই বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। কেন করা হয় এটা? কারণ কিছু সিকিউরিটি ইস্যু থাকে। ব্যাংক যদি সব টাকা লোন দিয়ে দেয় আর সেই লোন টাকা যদি ফেরত না আসে, এবার যারা ব্যাংকে টাকা জমা রেখেছে তারা যদি ব্যাংকে তুলতে আসে টাকা, তাহলে তখন টাকা পাবে না, আর ব্যাংকের খাতে কিছু নেই। তো এরকম একটা সিকিউরিটি হিসেবে সিআরআর জমা রাখতে হয়। বা যখন ব্যাংকের খুব খারাপ পরিস্থিতি হয়, তখন একটা টাকা যেটাকে সরিয়ে রাখা বলা হয়, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সরিয়ে রাখা, যাতে অসময়ে সেটা কাজে লাগে। তো এরকম একটা বিষয়, সেটা হচ্ছে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। এটা কিন্তু আরবিআইয়ের কাছে জমা রাখতে হয়, এটা ব্যাংক নিজের কাছে রাখতে পারে না, এটা আরবিআইয়ের কাছে জমা থাকে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর এসএলআর, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, এটাও কিন্তু একটা পার্সেন্টেজ যেটা কমার্শিয়াল ব্যাংকে সরিয়ে রাখতে হয়, এটা নিজের কাছে রাখতে হয়। এসএলআরটা সে নিজের কাছে রাখে, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও নিজের কাছে রাখে, এবং এটা কিন্তু লিকুইড ফর্মে থাকে। এই জন্য বলা হয় স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। কেন? কারণ লিকুইড ফর্মে থাকে, অর্থাৎ অর্থ, সোনা বা অন্যান্য যে লিকুইড ফর্ম রয়েছে, গভর্নমেন্ট সিকিউরিটি, সেই ফর্মে কিন্তু রাখে, যাতে করে হঠাৎ যদি সাধারণ মানুষ প্রচুর ব্যাংক থেকে অর্থ নিতে আসে, যাতে করে সেটা সামাল দেওয়া যায়। সেই জন্য কিন্তু এই স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিওটা নিজের কাছে রাখতে হয়। তো এই রেশিওগুলো থেকেও আরবিআই কিন্তু ওই ক্রেডিট কন্ট্রোল মনিটারি পলিসিটা করে থাকে। কারণ যখনই সিআরআর বাড়িয়ে দেবে, সিআরআর বাড়িয়ে দেওয়ার অর্থ কি, কমার্শিয়াল ব্যাংকে আরবিআইয়ের কাছে বেশি বেশি অর্থ জমা রাখতে হচ্ছে, সে আর বেশি লোন দিতে পারছে না, তাহলে বাজারে অর্থ কম যাচ্ছে। আর এটা যখন কমিয়ে দেওয়া হচ্ছে, তখন রেটটা যখন কম থাকছে, তখন কমার্শিয়াল ব্যাংকের কাছে বেশি অর্থ থাকছে, সে বেশি বেশি করে লোন দিতে পারছে, বাজারে অর্থ চলে যাচ্ছে। তো এইভাবে আরবিআই যখন বাজারে অর্থ কম থাকে এবং বেশি থাকে, বিপরীত ঘটনাগুলো ঘটিয়ে থাকে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, সিআরআর এসএলআর। এবং এই সিআরআর এসএলআরটা কীভাবে নির্ধারিত হয়, কতটা সিআরআর এসএলআর থাকবে? সিআরআর সাধারণত আমরা দেখি 4% দীর্ঘদিন ধরে রয়েছে, ক্যাশ রিজার্ভ রেশিও 4%। তো এই কার 4%? কিসের 4%? ব্যাংকের কাছে যে ডিম্যান্ড লায়াবিলিটি এবং টাইম লায়াবিলিটি থাকে। ডিম্যান্ড লায়াবিলিটি কোনটা? যেটা সাধারণ মানুষ গিয়ে ডিম্যান্ড করতে পারে যে কোনো সময়, অর্থাৎ যেটা ডিমান্ড ডিপোজিট বলা হয়। সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টে যে অর্থটা থাকে, সেই অর্থটাকে বলা হচ্ছে ডিম্যান্ড ডিপোজিট। তো ডিম্যান্ড লায়াবিলিটি কেন? এটা ব্যাংকের কাছে এটা দায়, কারণ সাধারণ মানুষ যে অর্থটা ব্যাংকে জমা রাখে, ব্যাংকে সেটা ফেরত দিতে হবে, সেজন্য ব্যাংকের এটা দায়, সেজন্য এটাকে লায়াবিলিটি বলা হচ্ছে। ডিম্যান্ড লায়াবিলিটি কেন বলা হচ্ছে? কারণ সাধারণ মানুষ যখনই টাকাটা চাইবে তখন ব্যাংকে কিন্তু দিতে হবে, সেটা সেভিংস অ্যাকাউন্ট হোক বা কারেন্ট অ্যাকাউন্ট হোক। তো সেই জন্য এটাকে ডিম্যান্ড লায়াবিলিটি বলছে। আর টাইম লায়াবিলিটিটা কি? যেটা ফিক্সড ডিপোজিট রাখা হয়, একটা নির্দিষ্ট টাইম আসলেই তবে সেটা সেখান থেকে তোলা যায়। তো এই যে ডিম্যান্ড লায়াবিলিটি প্লাস টাইম লায়াবিলিটি ব্যাংকের যে থাকছে, নেট ডিম্যান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি, যেটাকে বলা হয় এনডিটিএল। এই এনডিটিএল থেকে একটা ব্যাংকের এনডিটিএল কত আছে, সেইটা থেকে এই 4%টা বের করা হয় সিআরআর। এটা 4% নাও থাকতে পারে, আগেও বলেছি, যেমন মনিটারি পলিসি ব্যাংক আরবিআই নির্ধারণ করবে, যেরকম প্রয়োজন হবে এটা কমানো বাড়ানো যাবে। তো সেটাই হচ্ছে সিআরআর, এবং সিআরআরটা নির্ধারিত হয়
এনডিটিএল থেকে, নেট ডিম্যান্ড অ্যান্ড টাইবেল লায়াবিলিটি থেকে, এবং এই নেট ডিম্যান্ড টাইবেল লায়াবিলিটি 14 দিনের কিন্তু নির্ধারণ করা হয়। একটা শুক্রবারে, একটা ফ্রাইডেতে বিগত 14 দিনের এনডিটিএল কত হয়েছে টোটাল ব্যাংকের কাছে, এই ডিম্যান্ড লায়াবিলিটি টাইবেল লায়াবিলিটি কত হয়েছে বিগত 14 দিনের, সেটা থেকে এনডিটিএল বের করা হয়, তারপরে এটা চার্জ করা হয়। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই সিআরআর এবং এসএলআর দুটোই এনডিটিএল থেকে নির্ধারণ করা হয়। এসএলআর সাধারণত 17-18% থাকে। আগে যখন 1991-তে তো একটা রিফর্ম এসেছিল, বিরাট বড় অর্থনৈতিক পরিবর্তন এসেছিল, তার আগে কিন্তু এই সিআরআর এসএলআরটা প্রচুর বেশি থাকতো, সিআরআর এসএলআর বিশাল বেশি থাকতো। তার ফলে ব্যাংক কিন্তু লোন দেওয়ার মতো খুব একটা পরিস্থিতি থাকতো না, তার ফলে অর্থনীতিতে বাজারে অর্থ খুব একটা ছিল না, আসতেই পারতো না। তারপর থেকে এটা কমিয়ে দেওয়া হয়, ধীরে ধীরে কমানো হয়, এবং বর্তমানে এটা 4%-এর আশপাশে থাকে। এসএলআরটা থাকে 16, 17, 18 এরকম একটা পার্সেন্টেজ এসএলআর দেওয়া হয়। তো এইটা কিন্তু ব্যাংকের কোনো কাজে লাগছে না, এটা বুঝতে হবে। সিআরআর এসএলআর এটা কিন্তু ব্যাংকের কিছু কাজে লাগছে না, এটা কিন্তু আলাদা করে সরিয়ে রাখতে হচ্ছে। তো তার থেকে কিন্তু খুব একটা লাভ তারা পাচ্ছে না, ব্যাংক কিন্তু সেখান থেকে কিছু প্রফিট পায় না। এসএলআর থেকে কখনো কখনো আরবিআই একটা সুদ দিয়ে থাকে পার্টিকুলার, কিন্তু সিআরআর কিন্তু কাজে লাগে না কিছু, সিআরআর জাস্ট টাকাটা আরবিআইয়ের কাছে রেখে দিতে হয়। এসএলআরটা কিন্তু সেরকম নয়, কিছুটা তারা সুবিধা পায়। আর এখানে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, যেটা খুব রিসেন্টলি বলা যায় 2011-12-তে এটা এসেছিল। এটা কি হয়, ওই এসএলআর কোটা যেটা থাকে, এটাও তো আনইউজড, ব্যাংকে সরিয়ে রাখতে হচ্ছে। কখনো কখনো যখন খুব প্রয়োজন হয় তখন ওই জায়গা থেকে কিছুটা অর্থ সে নিতে পারে, এবং তার ফলেও কিন্তু তাকে এক্সট্রা চার্জ আরবিআইকে দিতে হয়। ব্যাংক ক্যান borrow overnight up to 1% of their net demand and time liability from RBI at the interest rate 1% higher than the current repo rate. তো এই এমএসএফটা কারেন্ট যে রেপো রেট আছে তার থেকে 1% বেশি চার্জ কিন্তু দিতে হয় আরবিআইকে। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি যদি পেতে চায় খুব অল্প সময়ের জন্য, আবারও এখানে দেওয়া রয়েছে যেটা খুব অল্প সময়ের জন্য ব্যাংকের হঠাৎ অর্থ প্রয়োজন হলো, তখন কিন্তু মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিতে সে অর্থ নিতে পারে। তো সেটা এই 1% বেশি দিতে হয়, রেপো রেটের যে চার্জ থাকে তার থেকে 1% বেশি হয়। তো এইরকম ইনফরমেশনগুলো একটু মাথায় রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। 1% বেশি এমএসএফ হয়ে থাকে। আর এই রেপো রেটটা কি হয়, রিভার্স রেপো যেটা তার থেকে 1% বেশি হয় সবসময়, রিভার্স রেপোর থেকে 1% বেশি হয়, আর এমএসএফটা রেপো রেটের থেকে আবার 1% বেশি হয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে, গুরুত্বপূর্ণ। এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখতে হবে। মূল এখানে কনসেপ্টটা আমি বুঝিয়ে দিয়েছি, কনসেপ্ট নিয়ে আশা করছি অসুবিধা থাকবে না। এরপর ওপেন মার্কেট অপারেশন রয়েছে, ওই যে শেকগুলো যখন কেনা বেচা করে সেটাকে বলা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন নামটা থেকেই বুঝতে পারা যাচ্ছে, সাধারণ মার্কেটে গিয়ে কেনা বেচা করা। কি কেনা বেচা করে? গভর্নমেন্ট সিকিউরিটি। গভর্নমেন্ট সিকিউরিটিটা কি? একটা পেপার, সেই পেপারে ধরা থেকে 100 টাকা দিয়ে সেই পেপারটা কেনা হয়েছে, এবং সেখানে লেখা রয়েছে 10% ইন্টারেস্ট একটা নির্দিষ্ট সময় পর কিন্তু দেওয়া হবে। তো এটাই হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি, এবং যেহেতু এটা গভর্নমেন্ট সিকিউরিটি, এটা কিন্তু নিশ্চয়তা রয়েছে সে নির্দিষ্ট সময় এই পার্সেন্টেজ সে পাবে। তো এই গভর্নমেন্ট সিকিউরিটি আমরা আগে দেখলাম যে গভর্নমেন্ট সিকিউরিটি কিন্তু কেনা বেচা করে থাকে, আরবিআই কেনা বেচা করে থাকে। তো কিনে নেয় কখন? আরবিআই যখন কিনছে গভর্নমেন্ট সিকিউরিটি, সাধারণ মানুষকে আগে ছাড়ছে কখন সেটা বুঝতে হবে। গভর্নমেন্ট সিকিউরিটি সাধারণ মানুষের হাতে ছাড়লো, সাধারণ মানুষ অর্থ দিয়ে এটা কিনবে, তাহলে বাজার থেকে অর্থটা কমে যাবে। যখন ইনফ্লেশন হয় তখন এগুলো ছাড়ে অর্থ তুলে নেওয়ার জন্য। ঠিক বিপরীত কাজটা করে যখন ডিফ্লেশন হয়, মন্দা হয়, তখন এইগুলোকে কিন্তু আরবিআই ধীরে ধীরে ছাড়তে থাকে, যাতে করে ছাড়তে থাকে না, তুলে নিতে থাকে। ছাড়তে থাকে ইনফ্লেশনের সময়, ডিফ্লেশনের সময় এগুলো তুলে নেয়, অর্থাৎ কিনে নেয়। কিনে নেওয়া মানে আরবিআই সাধারণ মানুষকে সেই অর্থটা দেবে। তো এইভাবে ওপেন মার্কেট অপারেশন কিন্তু করে থাকে। আরবিআই সরাসরি যদিও করে না, এটা কমার্শিয়াল ব্যাংকের হাত দিয়েই করায় এই সিকিউরিটিগুলো কেনা বেচার বিষয়টা। তো এটাই হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। তো এখানে অনেক কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে বোঝানোর জন্য। সিআরআর, এসএলআর যেগুলো আমি বললাম এর আগে, এখানে জাস্ট ওইগুলোই লেখা আছে। স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও,
আর এরপর কোয়ালিটেটিভে যাওয়ার আগে আমি একটু জেনে নেব এটা বোঝা যাচ্ছে কিনা। আমি যতটা বলেছি এখনো পর্যন্ত, যতগুলো বলেছি কোয়ান্টিটেটিভের যেগুলো টুলস রয়েছে সেই টুলসগুলো প্রত্যেকটা বোঝা গেছে কিনা আমি একটু জানতে চাইব। এই যে টুলসগুলো রয়েছে, ব্যাংক রেট, রেপো রেট, সিআরআর, এসএলআর, বোঝা গেছে বা কিছু প্রশ্ন আছে? বুঝতে পেরেছি। ওকে, আর কারো কিছু প্রশ্ন থাকলে প্রত্যেকটা এই জায়গা থেকে এসএলআর, সিআরআর, ওপেন মার্কেট অপারেশন বা ব্যাংক রেট, রেপো রেট থেকে যদি কিছু প্রশ্ন থাকে আমি সেটা জানতে চাইব। কারণ এরপর আমি কোয়ালিটেটিভে চলে যাব, যেখানে কিন্তু এই পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, পুরোটাই অন্যরকম, আলাদা। বোঝা গেছে? সকলে বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আমি পরের অংশটাতে চলে যাচ্ছি, যেটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্ট। কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্ট আমি একটা বলেছি এর আগে। এখানে কি করা হয়, ডিফারেন্স বিটুইন সিকিউরিটি অফার্ড অ্যান্ড দ্য অ্যামাউন্ট বরোড ফ্রম দ্য ব্যাংক। আলাদা আলাদা রেট আলাদা আলাদা জনকে দেওয়া হয়। আরবিআই ম্যান্ডেট ব্যাংক টু ডিম্যান্ড হায়ার মার্জিন রিকোয়ারমেন্ট, দ্য অ্যামাউন্ট অফ ক্রেডিট গিভেন অন সিকিউরিটি রিডিউস। তো কতটা অর্থ দিতে পারবে সে, কতটা অ্যামাউন্ট বড় করতে পারবে, সেটা এখানে ঠিক করে দেওয়া হয়। ক্রেডিট রেগুলেশন, issuing of rule regarding down payment and maximum time period of instrument credit for purchase of good। তো একটা টাইম বেঁধে দেয়, ইনস্টলমেন্টে কতটা ক্রেডিট দিতে পারবে তার একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেয়, এবং এই পেমেন্টের একটা রুল তৈরি করে দেয়, কোথায় কতটা পার্সেন্টেজ ডাইরেক্ট বলে দেওয়া হয় যে এইখানে এইভাবে কনজিউমারের উপর, যারা কনজিউমার রয়েছে তাদের উপর এই টাইম পিরিয়ডটা ঠিক করে দেওয়া, যাতে করে সেই টাইম পিরিয়ডের মধ্যে তারা অর্থটা দিতে পারে বা সেই অর্থটা ধার দিতে পারে। গাইডলাইন, আরবিআই এখানে সরাসরি ওরাল, রিটেন স্টেটমেন্ট, অ্যাপিল, গাইডলাইন এগুলো তৈরি করে দেয়। ব্যাংকে সরাসরি বলছে যে তোমরা এটা করো। পার্সেন্টেজ তো একটা ঠিক করে দেয়, বলে দিল যে রেপো রেট এত হবে বা এমএসএফ এত হবে, সেটা পার্সেন্টেজ ঠিক করে দিল। কিন্তু এখানে ব্যাংক কি করছে, যেহেতু এটা কোয়ালিটেটিভ, এখানে পার্সেন্টেজের বিষয় নেই, এখানে সরাসরি ব্যাংক বলছে যে তোমরা এটা করো, তোমরা এই জায়গাতে লোন দাও, তোমরা এই জায়গাতে দিও না, বা তোমরা এতটা জমা রাখো। অ্যাপিল করতে পারে, গাইডলাইন দিতে পারে, ওয়ার্নিংও দিতে পারে। এই যে গাইডলাইন দিচ্ছে, সরাসরি গাইডলাইন দিচ্ছে এটা। আর ক্রেডিট রেশনিং, যেটা আমি প্রথমে বলেছিলাম, ওটা ক্রেডিট রেশনিং এর অংশ, যে কোন সেক্টরে লোনটা যাবে। যেমন এখানে বলা হচ্ছে যে 40% প্রায়োরিটি সেক্টরে দিতে হবে। প্রায়োরিটি সেক্টর কোনগুলো? এডুকেশন, এমএসএমই যে সেক্টর রয়েছে, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যারা রয়েছে, ছোট ছোট শিল্প যারা রয়েছে, এইগুলোকে এই প্রায়োরিটি সেক্টরের মধ্যে ফেলা হয়। আরও অনেক সেক্টর রয়েছে, অর্থাৎ যাদের কিনা লোন বেশি বেশি করে প্রয়োজন, অধিক মানুষের যে লোন প্রয়োজন, সেই যে সেক্টরগুলো, সেগুলোকে প্রায়োরিটি সেক্টর বলা হয়। তো এরকম জায়গাতে 40% লোন দিতে হয় ব্যাংকের, এটা নিয়ম রয়েছে। 40% যত লোন দিচ্ছে তার 40% সে জায়গায় দিতে হবে। এটাকে বলা হচ্ছে রেশনিং অফ ক্রেডিট। পার্টিকুলার জায়গা বলে দিচ্ছে কোথায় কত রেটে দিতে হচ্ছে। মরাল সুয়েশন, মরালি বিভিন্ন রকম কথাবার্তা, নীতিমূলক কথাবার্তা বলা হয়। প্রেশার দিতে পারে ব্যাংকে, ফোর্স করা হয় না, যেহেতু মরালি তাকে বলা হচ্ছে যে তোমার এটা করা উচিত। কোনো ব্যাংকে বলছে যে তোমার এটা করা উচিত, সেই যে ডিরেকশনগুলো দিচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে মরাল সুয়েশন। আর ডিরেক্ট অ্যাকশন, সরাসরি অ্যাকশন নেয়া। তো যখন ব্যাংক কথা শুনছে না, এরকম সময়তে কিন্তু ডিরেক্ট অ্যাকশনটা নিতে পারে। তো এই পেনাল রেট, পেনাল্টি কিরকম চার্জ করা হয়, এই সমস্ত এইগুলো কিন্তু ডাইরেক্ট অ্যাকশনের মধ্যে পড়ছে, যে ব্যাংক কথা শুনছে না। অর্থাৎ দেখা যাচ্ছে সিআরআর বাড়িয়ে দিয়েছে ব্যাংক, আরবিআই সিআরআর বাড়িয়ে দিয়েছে, কিন্তু সাধারণ ব্যাংক সেই মানে লোন বেশি বেশি করে দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? মনিটারি পলিসিটা কিন্তু কাজ করবে না। তো এই সমস্ত ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাকশন নিয়ে পেনাল্টি চার্জ করা হয়। কারণ সিআরআর যদি 4%-এ
ঠিক করে দেয়, ব্যাংক যদি সেটা না মানে তখনই তার উপর পেনাল্টি নেওয়া হয়, যেটা আমি আগে বললাম যে ব্যাংক রেটের উপর ঠিক হয় যে কত পার্সেন্ট পেনাল্টি হবে। তো সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। তো এইভাবে এই বিষয়টা আসে। এরপর মনিটারি পলিসি কমিটি রয়েছে, আমি পলিসি কমিটি সম্পর্কে আজকে বলছি না, পরে আমি এগুলো ডিটেলসে আলোচনা করব, কারণ অনেক বিষয় আরও সংক্রান্ত রয়েছে। তো আশা করছি যতটুকু বলেছি এখানে বোঝা গেছে। মূল বিষয়টা এখানে দেয়া রয়েছে, কখন কোনটা কি করা হয়, এবং যে ডেফিনেশনগুলো আমি বললাম, ক্যারেক্টারিস্টিক্সগুলো বললাম, সেগুলো একটু মাথায় রাখতে হবে। তো আমি আবারও জিজ্ঞাসা করব কোনো জায়গাতে কিছু প্রবলেম আছে কিনা। যতগুলো বলেছি বোঝা গেছে? ওকে, আমি আজকের ক্লাসটা আমি এখানে তাহলে সমাপ্ত করছি। নেক্সট দিন আবার অন্যান্য বিষয়, ইকোনমি যেদিন ক্লাস হবে বোঝাবো। তো এই ক্লাসটা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।